আসসালামু আলাইকুম। পড়াশোনার ক্ষেত্রে সেটা একাডেমিক হোক বা চাকরির প্রস্তুতি হোক, পড়াশোনার ক্ষেত্রে যে জায়গাটাতে আপনি পড়তেছেন, হতে পারে সেটা আপনার আপনার রিডিং রুম, হতে পারে আপনি যে রুমে থাকেন সে রুমে পড়তে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বিছানায় পড়েন, টেবিলে পড়েন, হোয়াটএভার আপনি যেখানেই পড়েন, এটার আই থিংক বড় একটা প্রভাব থাকে আপনার পড়াশোনা করার ক্ষেত্রে। আপনি কতক্ষণ পড়তেছেন, তো কতক্ষণ মনোযোগ দিয়ে পড়তে পারতেছেন, এর একটা ইম্প্যাক্ট থাকে আপনি কোথায় পড়েন। তো এই ভিডিওটাতে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা বিষয় হচ্ছে, দেখতে পারতেছেন লাইব্রেরি বনাম বাসা বা মেস। একটা বিষয় খেয়াল করেন যে আপনি লাইব্রেরিতে পড়েন, বাসা বা মেস পড়েন, বাসা বা মেসে পড়েন, যদিও এটা আপনি ভাবতে পারেন যে এটা তো ভাই পার্সন টু পার্সন ভেরি করে, যে আমি ব্যক্তিগতভাবে বাসায় পড়তে পছন্দ করি, আমি হচ্ছে লাইব্রেরিতে পড়তে পছন্দ করি। এটা তো আসলে কাউকে মোটিভেট করে বা জোর করে সেদিকে নেওয়ার কোনো কারণ নেই। এটা তো একটা সহজাত প্রবৃত্তি যে আমার এখানে ভালো লাগে। তো আমি একটু জাস্ট কম্পেয়ার করার চেষ্টা করব, যারা ভাবেন যে লাইব্রেরিতে পড়লে সময় নষ্ট হয় কিনা বা লাইব্রেরিতে পড়লে ভালো হয় কিনা। এর সাথে আমি যে বিষয়টা ফলো করতাম আমার ছাত্র জীবনে বা চাকরি প্রস্তুতির সময়, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমার এটা ভিডিওটা করার কারণ হচ্ছে, আমার মনে হয় বেশ কিছু মানুষ হয়তো এই জিনিসটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, বা একটু হলেও আমার অভিজ্ঞতা থেকে আপনারা উপকৃত হতে পারেন। বেশ কয়েকজনের আমি কাছ থেকে এই কোশ্চেনটা পেয়েছি যে ভাইয়া, লাইব্রেরিতে পড়া ভালো নাকি বাসায় পড়া ভালো, একটু যদি এই বিষয়টা ক্লিয়ার করে একটা ভিডিও দিতেন। যে কারণে এই ভিডিওটার সাথে আমি এখানে দুইটা কিওয়ার্ড লিখে রাখছি, সেটা নিয়েও কথা বলবো। তো চলেন শুরু করি। প্রথমে আসি লাইব্রেরি বনাম বাসা বা মেস। তো দেখেন, আহ, আপনি যেখানেই পড়েন, আপনি যখন টোটালি মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, তখন আপনার দিনের একটা বড় অংশ কিন্তু আপনার এই পড়াশোনার পিছনে যায় বা আপনার পড়তে হয়। স্পেশালি একাডেমিক পড়া যারা পড়েন, তাদের পরীক্ষা যখন আসে তখন আপনি দিন রাতের বেশিরভাগ অংশটাই পড়েন যে কালকে পরীক্ষা, এখন আর সময় নষ্ট করা যাবে না। আবার যারা হচ্ছে ধরেন গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ, তারা জবের জন্য কন্টিনিউয়াসলি পড়তে যান। তো এই ক্ষেত্রে বিশাল একটা সময় কিন্তু আমরা ব্যয় করি পড়াশোনার পিছনে। তো কোথায় পড়াশোনা করলে জিনিসটা কার্যকরী হয়? তো লাইব্রেরির বিষয়ে দেখেন, আমি প্রথমেই লিখে রাখছি যে দীর্ঘক্ষণ। এর মানে কি, একটা লাইব্রেরিতে আপনি যখন যাবেন, তখন কিন্তু লাইব্রেরিতে আপনি একা পড়তেছেন ব্যাপারটা এরকম না। আপনার আশেপাশে সারাউন্ডিংসে দেখবেন শত শত মানুষ পড়তেছে। তো আপনার পাশে যখন 100 জন মানুষ পড়াশোনা করবে, অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা মোটিভেশন আসবে। আপনি যাই বলেন যে আমরা আমরা তো মানুষ, তো পড়াশোনা জিনিসটা কারোরই যে খুব মোটিভেট হয়ে আমরা পড়তে পারি ব্যাপারটা কিন্তু তা না। সবারই কিন্তু ক্লান্ত হই, বিরক্ত বিরক্ত হই, এত কিছু পড়তে ভালো লাগে না। তো দেখেন, আপনার মধ্যে যখনই বিরক্তিটা চলে আসবে, তখন যখন আপনি দেখবেন আচ্ছা আমার আশেপাশে সবাই তো প্রচুর পড়াশোনা করতেছে, তাইলে আমি কেন উঠে যাচ্ছি। তো লাইব্রেরিতে গেলে এই জিনিসটা কাজ করবে। তা আমি যখন লাইব্রেরিতে পড়াশোনা করতাম, আমি যতদিন স্টুডেন্ট ছিলাম, বিবিএ এমবিএ চলাকালীন, তখন ই লাইব্রেরিতে পড়তাম বেশ কিছু সময়। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের শুরুতেও সম্ভবত ই লাইব্রেরি খোলা ছিল। তখন ই লাইব্রেরি চালু হতো 8টা থেকে রাত 9টা, এরকম সময় থাকতো। তো আমার আরো আগে আসতে হতো, আধা ঘন্টা আগে এসে লাইব্রেরিতে ঢুকে, মানে সকাল 8টা থেকে যদি আমি রাত 8টাও ধরি, তো এই যে দীর্ঘক্ষণ, এই সময়টা আমি চেষ্টা করতাম পড়ার। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই এতক্ষণ কি টানা পড়া সম্ভব? এতক্ষণ টানা পড়া সম্ভব না, কিন্তু আমার কাছে মনে হইতো আমি যদি হলের রিডিং রুম বা আমার রুমে পড়ি, তার থেকে লাইব্রেরিতে পড়াটা বেশি কার্যকর। কেন? কারণ আমি সেখানে দেখতেছি যে আমার বন্ধু পড়তেছে, আমার ছোট ভাই, আমার বড় ভাই পড়তেছে। তো আমার যখন একটু বিরক্তি চলে আসতো, তখন আমি তাদের দেখি না, ভাবতাম না আমার পড়তে হবে। তো আমার মনে হয় যে বাসায় পড়লে এই জিনিসটা কম পড়া হবে, দীর্ঘক্ষণ আপনি পড়তে পারবেন। এই যে সকাল 8টা থেকে রাত 8টা, এই সময়ের মধ্যে আমি যত বেশি, ধরেন সাপোজ 8-10 ঘন্টা পড়তেছি, কিন্তু আপনি বাসায় হইলে এটা আমার মনে হয় 3-4 ঘন্টাতে নেমে আসবে। কারণ আপনি হুট করে একটা ফোন নিয়ে হচ্ছে দেখতে শুরু করবেন, শুয়ে ঘুমায় যাবেন, মানে যা খুশি করবেন বাসায় থাকলে। যে বিরক্তিটা চলে আসে, আমার মনে হয় কার্যকরী হবে না, দীর্ঘক্ষণ পড়াটা হবে না বাসা বা মেসে থাকলে। এরপর প্রতিযোগিতার কথা অলরেডি বলেই ফেলছি, যে আপনার আশেপাশের লোকজনকে দেখে আপনি মোটিভেট হবেন, আপনি পড়তে যাবেন, যে ও এত সুন্দর পড়তেছে, আমি কেন
আমি পড়তেছি না কেন, আমি কেন এদিক সেদিক ঘুরে বেড়াইতেছি। তো আপনার আশেপাশের লোকজনকে দেখে আপনার মধ্যে একটা প্রতিযোগিতার ভাব চলে আসবে, যেখান থেকে আপনি দীর্ঘক্ষণ পড়তে পারবেন। এরপর হচ্ছে ফোন কম ব্যবহার করা। এখন এটা দেখে অনেকে হাসতে পারেন যে ভাই এটা কি বললেন, ফোন কম ব্যবহার মানে লাইব্রেরিতে বসলে কি ফোন ব্যবহার করা যাবে না? এটা তো আরো বেশি হতে পারে, বসে আছি সারাক্ষণ ফোন টিপতেছি, গেমস খেলতেছি। হ্যাঁ, এই জিনিসটা কম হবে। আমার ক্ষেত্রে হয়েছে কেন, কারণটা হচ্ছে যখন আপনি লাইব্রেরিতে, তখন কিন্তু আপনি মেন্টালি সেট। লাইব্রেরিতে আপনি কেন গেছেন? ফোন ইউজ করতে তো আর যান নাই। লাইব্রেরিতে যাওয়ার আপনার পারপাসটা হচ্ছে যে আপনি যাতে বেশি সময় পড়াশোনা করতে পারেন, মনোযোগ দিয়ে পড়তে পারেন। এই জন্য লাইব্রেরিতে, হ্যাঁ লাইব্রেরিতে গেলেও আপনি ফোন ইউজ করবেন, কিন্তু সেটা আপনি যদি একটু থিঙ্ক করেন যে বাসার চেয়ে কম। বাসার চেয়ে কম কিভাবে হবে? যে বাসায় থাকলে আপনি যখন ফোনটা ইউজ করবেন, মানে বাসায় আপনি তো বাসায় থাকেন, বাসায় খান ঘুমান সবকিছু করেন, বা হলে থাকেন খান ঘুমান। তো সেই ক্ষেত্রে আপনার পারপাসটা পড়া, একদম ফুললি পড়াশোনার না। কিন্তু আপনি যখন লাইব্রেরিতে যাচ্ছেন, আপনি সকালে কিন্তু মনস্থির করেই যাচ্ছেন যে আমার সারাদিনে এই জিনিসগুলো পড়তে হবে। তো এই পড়ার জিনিসটা আপনাকে পুশ করবে যে আমি লাইব্রেরিতে আসছি কিন্তু পড়ার জন্য, ফোন টেপার জন্য না। হ্যাঁ, ফোন আপনি চাপবেন, মাঝে মাঝে কথা বলবেন, এই ফেসবুক ইউটিউবিংও করবেন, কিন্তু সেটা কম্পারেটিভলি কম হবে। আমার ক্ষেত্রে হয়েছে, সে কারণে বললাম। আর আরেকটা জিনিস যেটা আমি করতাম, আপনারা কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারেন, যে একটা পার্টিকুলার টাইমে যখন আমার মনে হইতো, আমি যখন মানে খুব বেশি মোটিভেট হইতাম, তখন কি করতাম, ফোন আমি বাসায় রেখে যেতাম। সেটা কেমন? ধরেন আমি সকাল 8টায় লাইব্রেরিতে যাব, তখন আমার হল থেকে লাইব্রেরি তো খুব দূরে ছিল না। তো হল থেকে যখন বের হব, তার আগে ফোনটা জাস্ট সুইচ অফ করে আমার ট্রাঙ্কে রেখে, সুইচ অফ করতাম না, একদম সাইলেন্ট করতাম। সাইলেন্ট করে রেখে আমি লাইব্রেরিতে যাইতাম। তো যাওয়ার পর দুপুর পর্যন্ত কয় ঘন্টা, 8টা থেকে ধরেন 9, 10, 11, 12, 1, এই 4-5 ঘন্টা টানা পড়তাম। মাঝখানে চা খাইতাম, এই করতাম হালকা পাতলা, কিন্তু মোটামুটি এই 4-5 ঘন্টা ভালো পড়া হইতো। তারপর দুপুরে এসে ফোনটা নিয়ে দেখতাম কেউ মেসেজ করেছে কিনা, বা বাড়িতে ফোন দিয়ে কথা বলতাম। এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ধরেন ফোনটা ইউজ করলাম, করে আবার ফোনটা রেখে গোসল করে খাওয়া দাওয়া করে আপনার জোহরের নামাজ পড়ে আবার হচ্ছে লাইব্রেরিতে চলে যাইতাম। গিয়ে ওইখান থেকে ধরেন 8টা বা 9টায় ফিরে এসে ফোন নিয়ে তখন দেখতাম যে কেউ মেসেজ করছে কিনা। এতে লাভটা যে হইতো যে ধরেন সকাল থেকে আমি লাইব্রেরিতে যাওয়ার পর থেকে লাঞ্চ করতে আসার আগের সময়টা, এই সময় আমার ফোন ইউজ করা হইতো না। তারপর লাঞ্চের পর যাওয়ার পর থেকে একদম হলে ফেরার আগ পর্যন্ত আর ফোনটা ইউজ করা হইতো না। এই দিক থেকে কম হইতো। আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। এখন বলতে পারেন ভাইয়া জরুরি ফোন টোন আসতে পারে। তো ভাই আমি আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার মনে হয় নাই যে খুব আহামরি কেউ, মানে এমন কিছু হবে। আমি তো তখন প্রধানমন্ত্রী না যে ফোন আসবে, ফোনটা ধরতে না পারলে বা 1-2 ঘন্টা পর ব্যাক করলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে। তো আমি বাড়িতে আগে কথা বলেই যাইতাম, গিয়ে ফোন এভাবে রেখে যাইতাম। তো এটা ইউজ করতে পারেন। এটা এক্সট্রিম মনে হইলে আপনারা আরেকটা আরেকটা জিনিস আছে যেটা আমি করতাম। সবসময় তো আর ফোন রেখে যাওয়া সম্ভব হতো না, অনেক সময় ফোনেও কাজ থাকতো, যে ফোনের নেট ইউজ করতে হইতো। তো সেক্ষেত্রে করতাম, ধরেন আমার ফোনের কাজ নেই এখন, আমি 8টায় আসছি, 8টায় এসে কিছুক্ষণ পড়ছি, ফোন টিপছি, টিপে 9টা বেজে গেছে, এখন আমার মনে হচ্ছে না ফোনের আর কোনো কাজ নেই। তখন ফোনটা সুন্দরভাবে সাইলেন্ট করে আমি ব্যাগের মধ্যে রেখে দিতাম, ব্যাগটা একটু দূরে রাখতাম যাতে আমি চাহিবা মাত্র ফোনকে কাছে না পাই। যে চাহিবা মাত্র যদি না পাই তাইলে কিন্তু ফোনটা কম ইউজ করা হয়। তো সেই দিক থেকে আমি এখানে মেনশন করতেছি যে আপনি আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। যারা কেউ ট্রায়াল দিতে পারেন যে লাইব্রেরিতে আপনি 3 দিন পড়লেন, 3 দিন বাসায় পড়ে দেখেন যে কোথায় আপনার ফোন কম ইউজড হয়। আশা করি এই পয়েন্টগুলো, আমি যে সুবিধাগুলো বলতেছি লাইব্রেরি, এগুলা হবে। নেক্সট হচ্ছে অভ্যাস। যে আপনি যদি রেগুলার, রেগুলার বলতে ধরেন 1 সপ্তাহ যাওয়ার অভ্যাস করতে পারেন। শুরুতে হ্যাঁ আপনার এরকম হবে, ভাই আমি তো বাসার চেয়ে লাইব্রেরিতে গেলেই বেশি ঘুমাইতেছি, যাওয়ার পর যে বইয়ের উপর মাথা দিয়ে ঘুমাইতেছি। তো এই জিনিসটা শুরুতে 2-1 দিন হইলেও আপনি যখন এটাকে অভ্যাসে পরিণত করবেন, প্রত্যেক দিন সকাল 9টা টু রাত 10টা যখন লাইব্রেরিতে যাওয়া আসার অভ্যাস করবেন, তখন হচ্ছে আপনার এই জিনিসগুলো কেটে যাবে। আপনি মেন্টালি সেট হয়ে যাবেন, না সকাল হলেই আমাকে লাইব্রেরিতে যেতে হবে, আবার রাত পর্যন্ত পড়ে আসতে হবে। এখন এখানে আরেকটা ইস্যু হচ্ছে যে অনেকে টিউশন করান, তো টিউশনের ব্যাপারটা কি করবেন? এটা হচ্ছে লাইব্রেরিতে পড়লে আপনি ওখান থেকেই টিউশনে যেতে আসতে পারেন, বা আপনার টিউশন যদি সন্ধ্যা 7টা 8টায় হয়, তাহলে কি করতে পারেন, আপনি একবারে লাইব্রেরি থেকে বের হয়ে আহ, যদি আপনি আগে খেয়ে অভ্যস্ত হন তাইলে ডিনার করে তারপর প্রাইভেট এই টিউশনে যাইতে পারেন। বা আপনি লাইব্রেরি থেকে ব্যাগ নিয়ে সরাসরি টিউশন করায় এসে ডিনার করে তারপর হলে ফিরতে পারেন বা বাসায় ফিরতে পারেন। তো এই আবার আপনার টিউশন যদি দুপুরে বিকেলে হয়, 4টা 5টায় হয়, তাহলে আপনি টিউশন শেষ করে এসেও লাইব্রেরিতে আবার পড়তে পারেন।
সো এটাই। তো অভ্যাস করলে লাভটা হচ্ছে আপনার আর ওই নিজেকে মোটিভেট করে বারবার নিয়ে যাইতে হবে না। একটা অভ্যাস করে ফেললে আমরা জানেন যে আমরা অভ্যাসের দাস। তো যেটা অভ্যাস হয়ে যায়, যেমন আমার অভ্যাস হয়ে গেছিল যে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত আমি আমার অলমোস্ট পুরো বিবিএ গ্রাজুয়েশন লাইফটাই হচ্ছে এই লাইব্রেরিতে কাটিয়েছি। এরপর হচ্ছে আবার সেন্ট্রাল লাইব্রেরিতে যাওয়া শুরু করি। তো এটা আমার অভ্যাস ছিল। আমি এখনো সুযোগ পাইলেই মানে অটোমেটিক্যালি চলে যায়। অনেকে বলেন ভাই চাকরি বাকরি হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকে রেডি হয়ে গেছেন, এখনো লাইব্রেরিতে আসতে হয়? তো তখন তাদেরকে বোঝানো একটু টাফ, কিন্তু বলতে হয় যে আসলে বাংলাদেশ ব্যাংকের রেডিটাই তো ডেস্টিনেশন নাও হতে পারে সামনে ইন ফিউচার। বিসিএস এর হয়তো আমার পছন্দের কোনো ক্যাডারে যাওয়ার ইচ্ছা, তো সেখানে যাওয়ার জন্য পড়া লাগতেছে। বা শুধু যে লাইব্রেরিতে গেলে যে শুধু একাডেমিক পড়াশোনাই করি তাই না, এখন বাইরের বই পুস্তকও পড়ার হচ্ছে পড়ার সুযোগ আছে, সেটাও করি। যেমন এখন আমি পড়তেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। তো এই যে এই টাইপের বইও আমি পড়ে থাকি। তো সেটা যেটা বলতেছিলাম যে আপনি যদি একবার অভ্যাস করে তুলতে পারেন তাহলে আপনার আর কষ্ট হবে না লাইব্রেরিতে যাইতে। আপনি জিনিসটাকে খুব নর্মাল ভাবে নেবেন। এখন যারা লাইব্রেরিতে না যান তাদের কাছে জিনিসটা হয়তো যে হ্যাঁ, প্রতিদিন সকাল সকাল সকালে গিয়ে রাতে ফিরে আসা, এটা তো অনেক টাফ। আচ্ছা, নেক্সট হচ্ছে সার্কেল। এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু যে সার্কেল জিনিসটা কি। যে আপনি লাইব্রেরিতে আসা যাওয়া করলে আপনার পাশ থেকে দেখবেন একটা সার্কেল তৈরি হবে। সেটা কি? মোস্টলি আমাদের ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে যারা পড়াশোনা করেন তাদের সার্কেলটা হচ্ছে চায়ের সার্কেল। সেটা কি? যে দেখবেন আহ, যারা লাইব্রেরিতে পড়েন এটা খেয়াল করবেন যে কিছু গ্রুপ হয়ে গেছে যারা একটা পার্টিকুলার টাইমে বা আহ, একটা পার্টিকুলার গ্যাপে গ্যাপে তারা চা খাইতে নামতেছে। একবার এ খাওয়াচ্ছে, একবার ও খাওয়াচ্ছে, একবার সে খাওয়াচ্ছে। সেটা কি, ধরেন ৯টায় লাইব্রেরি খুলছে, তারা হচ্ছে তাদের এই টাইমটা মোটামুটি সেট করা থাকে যে লাঞ্চের আগে আমরা একবার চা খাবো, লাঞ্চের পরে একবার খাবো, আবার সন্ধ্যাবেলা একবার খাবো, এই টাইপের। তারা দেখবেন যে ১১টা সাড়ে ১১টার দিকে ৪-৫ জন হচ্ছে বের হয়ে গেছে। বের হয়ে চা খেয়ে কিছুক্ষণ আড্ডা উড্ডা দিয়ে আবার ঢুকতেছে। তো এই যে সার্কেলটা, এখানে আপনি বেশ কিছু জিনিস জানতে পারবেন। যেমন ধরেন যে এই জানুয়ারি মাসে কোনো একটা, এই ৩১ জানুয়ারি কোনো একটা চাকরির সার্কুলার শেষ, মানে লাস্ট ডেট, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে। তো এই যে এই চা খেতে গল্প করতে করতে আপনি এই জিনিসটা জানতে পারবেন যে এটা কি তুই অ্যাপ্লাই করছিস? তারপর হচ্ছে এটাতে কোনটা, এই কোন সিনিয়র অফিসারে কোনটা ফার্স্ট চয়েস দিছিস, কোনটা আগে দিলে ভালো এটা জানিস কিনা, বিসিএস এ ফরেন দেবো কিনা, দিলে কি সমস্যা, এগুলো কি জানিস? এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এই সার্কেলটার মধ্যে আলোচনা হয়। আর এই সার্কেলটার মধ্যে দেখবেন সার্কেলটা যে আপনার নিজের ডিপার্টমেন্টের সবাই এরকম না। দেখবেন বিভিন্ন ডিপার্টমেন্ট, একটা হলেরও যদি ৫ জন আসে, ৫ জন দেখবেন ৫ ডিপার্টমেন্টের বা ৩-৪টা ডিপার্টমেন্টের, আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো তাদের এক্সপিরিয়েন্স, তাদের হচ্ছে জানাশোনার ব্যাপারগুলো আলাদা। তো তারা তারা একসাথে যে শুধু চা খায় তাই না, বিভিন্ন ইনফো শেয়ার করে। বা তারপর ধরেন আপনি এই ৫ জনের মধ্যে ৫ জন ৫টা সাবজেক্টে এক্সপার্ট। কেউ ধরেন ইংলিশে ভালো, কেউ ম্যাথে ভালো, কেউ সায়েন্সে ভালো। তো এই যে ৫ জন যদি ৫টা বিষয়ে এক্সপার্ট হয়, তাইলে যারা কম্পারেটিভলি দুর্বল, ধরেন ম্যাথে একজন খুব ভালো, বাকি ৪ জনের মধ্যে ২ জন ম্যাথে দুর্বল, তো তারা তাদের ম্যাথ রিলেটেড যে প্রবলেম গুলো সেটা কিন্তু ওই লাইব্রেরিতে গেলে ওকে দিয়ে সলভ করাইতে পারে, ওর কাছ থেকে শুনে নিতে পারে, একটা ওয়ে দেখে নিতে পারে যে কিভাবে এই ইস্যুটা সলভ করা যায়। তো এই যে এইটা একটা সার্কেল তৈরি হলে তাদের কাছ থেকে আপনি ভ্যারিয়াস অপরচুনিটি পাবেন। তো এই গেল মোটামুটি লাইব্রেরির সুযোগ সুবিধা। অনেক কথা বলে ফেলছি সুযোগ সুবিধা নিয়ে। বব গব দেখে অনেকে হয়তো ভাবতেছেন এটাও কি সুযোগ সুবিধা নাকি। আপনি খেয়াল করলে দেখবেন যে উপরের পাঁচটাতে আমি টিক মার্ক দিলে ওখানে ক্রস দিয়ে রাখছি। সেটা কি? যে আপনার পারপাস যদি হয় এরকম যে ওই মেয়েটা বা ওই ছেলেটা তো রেগুলার ওই টেবিলটাতে বসে, ওই ডেস্কটাতে বসে, আমি তার পাশে গিয়ে বসবো, রেগুলার বসবো। এটা কিন্তু থাকে লাইব্রেরিতে, হচ্ছে দেখেন আপনার পার্টিকুলার একটা লোকেশন থাকে যেখানে আপনার পড়তে ভালো লাগে, হয়তো ওখান থেকে আপনি নেচার দেখেন, দেখে দেখে পড়েন, এই জন্য আপনার ওই লোকেশনটা ভালো। আবার কেউ কেউ হতে পারে যে তার বেশি গরম লাগে, এসি বরাবর বসে, সেটা হতে পারে। তো আপনি কি করলেন, একটা ছেলে যদি হন আপনি, একটা মেয়েকে টার্গেট করলেন যা ওই মেয়ে ওইখানে বসে রেগুলার, তাহলে আমি ওর পাশে পাশে গিয়ে বসবো। তাহলে প্রত্যেকদিন দেখা হবে, দেখা হইতে হইতে কথা হবে, তারপর চা অফার করবো, তারপর হচ্ছে একসময় রিলেশন হয়ে যাবে। এই জিনিসটা যদি থাকে তাইলে আপনার লাইব্রেরিতে না যাওয়াই ভালো। কারণ হচ্ছে আপনার পারপাস যদি এটা হয় তাইলে পড়া হবে না। মানে আপনি পড়ার পারপাস নিয়ে যদি লাইব্রেরিতে যান,
আর এসব করেন, তাইলে কিন্তু আপনার পড়াশোনাটা হবে না। আর আপনার পারপাস যদি ওইটাই হয় যে না আমি শুধু প্রেম করতে যাচ্ছি, পড়তে যাচ্ছি না, তাইলে তো আলাদা ইস্যু। সেটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে। আপনি মেয়ে হয়ে থাকলে আপনি টার্গেট করতে পারেন ওই ভাইয়াটা বা আমার ওই বন্ধুটা তো এরকম প্রত্যেকদিন ওখানে বসে, তাইলে ওর সাথে একটা সেটিং দেওয়ার জন্য তাইলে যাই, ও যেহেতু রেগুলার লাইব্রেরিতে যায়। তো এই জিনিসটা একটু সিলি হয়ে গেলেও এটাই বাস্তব আর কি, যে এরকম পারপাস থাকলে তাইলে পড়াশোনা তো আপনার পারপাস না, তাইলে আপনার জন্য লাইব্রেরি ইফেক্টিভ না। এই মোটামুটি লাইব্রেরির সুবিধা অসুবিধা আপনি কম্পেয়ার করলে দেখবেন যে বেশ কিছু সুবিধার কথাই আমি বলছি। এখন বাসা বা মেসে মেসে পড়ার তো বেশ কিছু সুবিধা আছে। একটা হচ্ছে আসা যাওয়ার কোনো ঝুট ঝামেলা নেই। আপনাকে এই সকাল ৭টায় রেডি হয়ে যাইতে হবে না, আবার রাতে ফিরতে হবে না। আপনার বাসা যদি দূরে হয়, এই তাইলে হচ্ছে আপনার পার্টিকুলার একটা টাইম আসতে যাইতে লাগবে। আবার খরচেরও ব্যাপার আছে, যে আপনি হয়তো ৯টা পর্যন্ত পড়বেন, তখন তো ডেফিনেটলি আর আপনি রানিং স্টুডেন্ট হলেও ভার্সিটির বাস নেই, তো আপনাকে বাসে বা মেট্রোতে যেখানেই যাইতে হোক একটা খরচের ব্যাপার আছে। তো ইস্যুটা কিন্তু লাগবে না। এখন আমি কিন্তু অনেককে দেখছি তাদের বাসা অনেক দূর। ইভেন এখনো আমি মাঝে মাঝে গেলে আমার ফ্রেন্ড, বড় ভাই, তারা সুদূর মিরপুর থাকে, সুদূর কল্যাণপুর থাকে, তারা কিন্তু পড়তে আসে। জাস্ট তাদের এটা অভ্যাস হয়ে গেছিল যে তারা লাইব্রেরি বা হলে রিডিং রুমে পড়ে অভ্যাস, তো এখন হয়তো ছাত্রত্ব শেষ, হল ছেড়ে দিতে হয়েছে, তারা বাসায় থাকে, কিন্তু তাদের যে ওই অভ্যাসটা লাইব্রেরিতে পড়ার, তারা সেটা ছাড়তে পারে নাই। এই জন্য তারা এসে টাকা খরচ করে আসা যাওয়া করে, আসতে সময় লাগে, যাইতে সময় লাগে, কিন্তু সবকিছু বিবেচনা করে তারা আসে যায়, খরচ করে। কেন? কারণ তাদের পড়াশোনাটা বাসার চেয়ে লাইব্রেরিতে ইফেক্টিভ হয়। বাসায় গেলেই হচ্ছে ধরেন আমরা যারা চাকরি করি, সারাদিন শেষে যদি বাসায় আসি ৫টায়, অফিস ছুটি, অফিস থেকে বাসায় এসে প্রথমে মনে হবে যে একটু একটু ফ্রেশ হয়ে একটু গায়ে এলিয়ে দেই, ফোনটা নেই, ফোনটা নিয়ে একটু রিলস দেখি, ইউটিউব দেখি। গতকালকে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছিলাম, গতকাল সুন্দর একটা কাভার ফটো দিছি, দেখি কয়জন লাইক করছে, কয়টা কমেন্ট আসলো, এই জিনিসগুলো দেখি। এটা দেখতে দেখতে কখন রাত ১০টা ১১টা বেজে যায় বোঝাই যায় না। তো তারপর মশা কামড়ানো শুরু করে, সুন্দরভাবে মশারিটা টাঙায় ঘুমায় যাই। তো এই জিনিসটা কিন্তু হয়। কিন্তু আমার স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট। যেদিন কোনো কাজ নেই, যে আমার ৫টার পর কাজ নেই, তখন আমি ডিরেক্টলি কি করি, সরাসরি লাইব্রেরিতে যাই। লাইব্রেরিতে গিয়ে বসে তারপর যত কাজ, যত চিন্তা ভাবনা, লাইব্রেরিতে গিয়ে আগে বসি, তারপর প্ল্যান করি। লাইব্রেরিতে গিয়ে বসে যদি মনে হয় আচ্ছা এই জিনিসটা করা হয়নি নিচে গিয়ে, বা একে ফোন দেওয়ার কথা ছিল, এর সাথে বাড়িতে ফোন দেওয়া হয়নি, তো লাইব্রেরিতে গিয়ে ব্যাগটা রাখি। রাখলে আমার মাথায় সেট যে আমি বেশ কিছুক্ষণ পড়বো, এখন আমার কাছে সময় আছে ৪-৫ ঘন্টা। তো ব্যাগটা রেখে তারপর কারোর সাথে কথা বলার দরকার, কোনো কাজ থাকলে সেটা শেষ করে গিয়ে আমি পড়াশোনা করি। তো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 5 সেকেন্ড রুলস আমি ফলো করার চেষ্টা করি। যেমন এই ভিডিওটা যখন করতেছি, এখন রাত ১০টা পার হয়ে গেছে, ১১টার মতো বাজে। তো আমি বাইরে থেকে আসছি প্রায় ১০টার দিকে। এসে জাস্ট আমার মাথায় আসছে যে আজকে এই ভিডিওটা করব। তো আমি সাথে সাথেই, যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ট্রাইপড, এই ট্রাইপডে আমি হচ্ছে ফোনটা লাগায় রাখছি। রেখে আমি তো অফিসের ড্রেসে ছিলাম, ব্লেজার পরা ছিলাম, প্যান্ট পরা ছিলাম। তো সেগুলো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে জাস্ট মনে হয়েছে যে পাঞ্জাবিটা পরে একটা ভিডিও করবো, পাঞ্জাবিটা পরে ফেলছি। এখন দেখেন, এখন কিন্তু আমি যত কিছুই করি, এখন ঘর গোছাই, এটা করি, মশারি টানি, যা কিছু করি, আমার মাথায় কিন্তু এই যে আমি ট্রাইপডের সাথে ফোন লাগানো, তারপর হচ্ছে এই যে মাইক্রোফোন লাগানো, এটা থেকে কিন্তু আমার মাথায় বারবার সিগন্যাল দিচ্ছে যে তোমার সামনে কিন্তু একটা কাজ আছে, একটা ভিডিও করতে হবে। তো এই যে এরকম ইস্যুগুলো, যে যখন আমার মনে হয় যে এই কাজটা করতে হবে, আমি ৫ সেকেন্ডের মধ্যে ওইটার একটা সেট আপ দিয়ে নেই যে এটা করতে হবে। যেমন ধরেন শীতকাল, এখন গোসল করাটা অনেক টাফ। গোসল করার ক্ষেত্রে আমি কি করি, যে আজকে গোসল করতে হবে, কালকে গোসল করি নাই, মাথা খুব চুলকাইতেছে, তাহলে কি করব, ঘুম থেকে উঠেই হচ্ছে ৫ সেকেন্ডের মধ্যে হচ্ছে আমি গোসলের জন্য রেডি হয়ে যাব। তো তাইলে হয়ে যাবে। আবার ধরেন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করতেছে না, আমার এখান থেকে অফিসে হেঁটে যাই, রিক্সায় যাই বা মেট্রোতে যাই, ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার লাগে, মানে ৩০ মিনিটের মতো লাগে, ম্যাক্সিমাম ২০ মিনিটেই যাওয়া যায়। তো আমার অলওয়েজ যত কিছুই থাকে, আমার মাথায় রাখতে হয় যে ৮:৩০-র মধ্যে আমি রেডি। ৮:৩০ বেজে গেছে মানে ৫ মিনিটের মধ্যে আমি রেডি হবো। তো ৮:৩০ বাজলে আমি রেডি হওয়া শুরু করি। আমার একটা অ্যালার্ম দেওয়া থাকে, ৮:৩০ বাজছে মানে আমি রেডি হয়ে ৫ মিনিটের মধ্যে রেডি হবো, ২৫ মিনিটে চলে যাবো। তো এই যে জিনিসটা, এই 5 সেকেন্ড রুলসটা আপনারা ফলো করতে পারেন, যে যেকোনো জরুরি কাজের কথা আপনার মনে হওয়া মাত্রই ওই কাজটা শুরু করে দেন। ধরেন আরেকটা ইস্যু নিয়ে বলি, যে এই যে পরীক্ষা দেওয়া, মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে
মাঝে মাঝে খুব আলসেমি লাগে, আপনাদেরও হয়তো লাগে, যে আপনি যখন কোনো বড় মডেল ফুল মডেল টেস্ট দিবেন, সেটা ধরেন ব্যাংকের 1 ঘন্টার মডেল টেস্ট 55 লাইভ এমসিকিউ 55 মিনিটে নেবে। আপনি যেখানে পরীক্ষা দেন, ধরেন 1 ঘন্টা, আপনার মনে হচ্ছে যে সামনের 1 ঘন্টা আপনার পরীক্ষা দিতে হবে, বা বিসিএস এর হইলে 1.5 ঘন্টা। তো এই যে 1.5 ঘন্টায়, বিসিএস এর 2 ঘন্টা থাকে কিন্তু লাইভ এমসিকিউ নিলে 1.5 ঘন্টায় নেয়। তো এই জিনিসটা যখন আপনার মনে হবে যে পরীক্ষাটা দিতে হবে, আপনি সাথে সাথে কি করেন, জাস্ট পরীক্ষাটা অন করে ফেলেন। তারপর চিন্তা করেন, আপনি যদি ভাবেন আচ্ছা এখন 1.5 ঘন্টায় পরীক্ষা দিতে হবে, 1.5 ঘন্টায় বিরক্ত লাগবে, এই সে হবে সে হবে, তখন আর আপনার পরীক্ষাটা শুরু করাই হবে না। আমি কি করি, জাস্ট পরীক্ষা শুরু করে দিই, শুরু করে দিই, এখন আর চিন্তা করার সুযোগ নেই, পরীক্ষা শুরু করছি, এখন পরীক্ষা দিতেই হবে। মানে আমি বলতে চাচ্ছি, আপনার প্রয়োজনীয় যে কোনো কাজ আপনি শুরু করবেন, যেটা করতে হবে, করাটা আপনার জন্য উপকারী, সেটা আপনি 5 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেন, যেটা করবো, আচ্ছা শুরু করে দিলাম, তাইলে কিন্তু আপনারা দিলে হবে না। তো আসা যাওয়ার কথা চিন্তা করলে বেটার। তারপর বললাম যে অনেকে, আমি আমি হয়তো যদি মিরপুর যাই আর দূরে যাই, বা আমি এখন ভার্সিটির খুব কাছাকাছি, এই জন্য হয়তো সমস্যা হয় না, আসা যাওয়ার সুযোগ পেলে লাইব্রেরিতে চলে যাই। আমার বিশ্বাস যে আমি যত দূরেই যাই, আমার ক্ষেত্রে যখন আমি ফ্রি থাকবো তখন লাইব্রেরিতে চলে আসবো, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে। এরপর হচ্ছে ঘুম। লাইব্রেরিতে গেলে একটা জিনিস কি, আপনি কিন্তু পর্যাপ্ত ঘুমাইতে পারবেন না। ঘুমাইতে পারবেন না বলতে, অনেকের দুপুরে খাবার পর একটা ঘুমের অভ্যাস আছে। তো লাইব্রেরিতে গেলে তো আর আপনার জন্য কেউ কাঁথা বালিশ নিয়ে বসে নাই যে আপনি গিয়ে সুন্দরভাবে ওখানে ঘুমায় আসবেন। তো সেই ক্ষেত্রে কি আপনার টেবিলের উপর এরকম করে ঘুমাইতে হয়, বইয়ের উপর মাথা দিয়ে ঘুমাইতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় 10-15 মিনিট পর অটোমেটিকলি ঘুম ভেঙে যায়। কিন্তু আপনি বাসায় থাকলে একটা ফ্রেশ একটা ঘুম দিতে পারবেন। বাসায় থাকার একটা সুবিধা যে আপনি হচ্ছে আম, গোসল করে, নামাজ পড়ে, খেয়ে, দুপুরের খাবার খেয়ে 2টার দিকে একটা সুন্দর ঘুম দিলেন, 3টা 4টা 5টার সময় 2-3 ঘন্টা ঘুমায় উঠলেন। এখানে লাভ লস দুইটাই আছে। একটা হচ্ছে দুপুরে একটা ভালো ঘুম দিলে, আমার ক্ষেত্রে যেটা অসুবিধাই মনে হয় যে দুপুরে যদি ভালোভাবে ঘুমাই, রাতে আর ঘুম আসে না। তখন 1টা 2টা বেজে যাচ্ছে, মানে ঘুম আসে না বলতে, টাইমটাও আমি ব্যক্তিগতভাবে ইউটিলাইজ করতে পারি না, তখন ওই ফোনে রিলস দেখতে বা গেম খেলতেই সময় চলে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে এটা খুব কার্যকরী। যেমন আমি অনেকের কাছে শুনছি যে তারা কি করে, আমি ভার্সিটিতে থাকতেও শুনছি, এখনো শুনি, যে তাদের কাজ হচ্ছে, তারা বাইরে থাকলে বা বাইরে থেকে বাসায় আসার পর আগে তারা ফ্রেশ হয়ে 2-3 ঘন্টার একটা ঘুম দিবে, দিয়ে উঠে তারা প্রয়োজনে সারা রাত পড়াশোনা করবে, মানে সারা রাত তারা কাজে লাগাবে। কিন্তু আমার ক্ষেত্রে এই জিনিসটা হয় না, দুপুরে যদি আমি একটা ভালো ঘুম দিই, রাতে ঘুমও আসে না, আবার আমি পড়াশোনা ফোকাস করতে পারি না। তো যাদের ক্ষেত্রে একটু ঘুমায় নিলে, একটা ভালো ঘুম হইলে পরবর্তী সময়টা কার্যকরভাবে ইউজ করতে পারেন, তারা বাসায় থেকে সুন্দরভাবে ঘুমিয়ে নিতে পারেন। যদিও কারো লাইব্রেরি যদি বাসার বা মেসের বা হলের আশেপাশে হয়, তারা চাইলে দুপুরে খাইতে গিয়েও হচ্ছে একটা ঘুম দিয়ে আসতে পারেন। তো আমি যদি সাম আপ করি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, ভাই আমি তো মোটামুটি লাইব্রেরির কাছাকাছি থাকি, তাহলে আমি কি হলের রিডিং রুমে পড়বো, বাসায় পড়বো, লাইব্রেরিতে পড়বো, আপনি যদি একটু বলতেন, তো আমি বলবো যে ডেফিনেটলি আপনার লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস করা উচিত। আপনার একটা বিশাল সার্কেল তৈরি হবে, বিভিন্ন ইনফো তাদের সাথে শেয়ার করতে পারবেন। আহ, তাদের কাছ থেকে আপনি কোনো পড়া বুঝতে না পারলে, বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট থাকে, তাদের থেকে হেল্প নিতে পারবেন। মোট কথা, আপনি অনেক আপডেটেড থাকবেন, আপনি নিজে নিজে পড়ার চেয়ে সবার সাথে লাইব্রেরিতে পড়লে অনেক বেশি আপডেটেড থাকবেন। এখন কথা হলো, আপনি যদি রেগুলার নাই যেতে পারেন, মাঝে মাঝে গেলেন, কিন্তু যাওয়া উচিত আমার মনে হয় যেটা। এখন এই যে 3813 একটা সংখ্যা লিখে রাখছি, জাস্ট আমি কিওয়ার্ড লিখে রাখছি, এটা লিখে রাখার কারণ হচ্ছে আমি ভুলে যাব সেটা, সেটার জন্য। তো এই জিনিসটা লিখে রাখছি আমি। আমার কিছুদিন আগের একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করছিলেন, খুব সম্ভবত আমার প্রথম ভিডিওটাতেই, যে ব্যাংকে চাকরি করে এত গর্ব করার কিছু নেই। কথাটা উনি ইন এ সেন্স ঠিক বলছেন। এটাও বলছেন যে হারাম, ব্যাংকের চাকরি হারাম, এটা নিয়ে এত গর্ব করার কিছু নেই। কথাটা সত্য। দেখেন, উনি বা আপনারা, আমরা যারাই আছি, তো ব্যাংকের চাকরি হারাম এই জিনিসটা আমরা জেনে বুঝেই যাচ্ছি, বা যিনি আসবেন, যিনি পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু জেনে বুঝেই জিনিসটাতে আগাচ্ছেন। তো আপনি অ্যানালাইসিস করে আসেন যে এই হালাল হারামের বিষয়টাকে আপনি প্রাধান্য দিয়ে আসবেন কিনা, সেটা কিন্তু একান্তই আপনার নিজের দায়বদ্ধতা, যে আমি জেনে এখানে আসতেছি, আমি আসবো কিনা, সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন ব্যাংকের এই জবটা এত বেশি, এখন এত বেশি মানুষ ফোকাস কেন ব্যাংকের চাকরির দিকে, এটা হচ্ছে, দেখেন রিসেন্ট যে 3টা সার্কুলার হয়েছে, 3টা সার্কুলারে 9th 10th গ্রেড মিলায়ে
হচ্ছে 3813টা পদ, যেটা হচ্ছে বিসিএস বা অন্যান্য চাকরির ক্ষেত্রে আপনি বেশ কয়েকটা সার্কুলার মিলেও কিন্তু এত পদ হয় না। যে কারণে মানুষ হচ্ছে এটার দিকে ঝোঁকে। আরেকটা জিনিস হচ্ছে ব্যাংকের কিছু সুযোগ সুবিধা আছে যেটা নর্মালি অন্যান্য সরকারি চাকরিতে পাওয়া যায় না, যেমন লাঞ্চ ভাতা, আম, ব্যাংকে টেলিফোন বিল পাওয়া যায়, টেলিফোন বিল হচ্ছে অনেক প্রতিষ্ঠানে পাওয়া যায় না। তো বেশ কিছু সুযোগ সুবিধা আর অনেক বেশি পদ থাকায় মোটামুটি ব্যাংকের দিকে অনেকে ঝুঁকে থাকেন। তো হালাল হারামের ইস্যুটা এটা যার যার ব্যক্তিগত বিষয়, সেটা বিবেচনা করেই আসবেন। এটা গেল। লাস্ট হচ্ছে মোটিভেশন। হ্যাঁ, এখানে আমি বেশ কিছু কমেন্টস আর মেসেজ পাইছি যে ভাই পড়াশোনায় মনোযোগ থাকে না। আমার অনেক ক্লোজ যারা আছে তারা ভয়েস পাঠান যে ভাই আসলে মনোযোগ ধরে রাখতে পারতেছি না, পরীক্ষা নাই, এই নাই সেই নাই, তাইলে কিভাবে মনোযোগ ধরে পড়াশোনা করবো। তাদের ক্ষেত্রে এখন একটু কথা বলি যে দেখেন, আহ, এই জিনিসটা কি আপনার হাতে আছে? এই যে ধরেন, বারবার অনেকে জিজ্ঞেস করেন যে 22 সাল ভিত্তিক প্রিলি কবে হবে? এই মাসের জানুয়ারির লাস্ট উইকে হওয়ার কথা ছিল, 21-22 তারিখে হওয়ার কথা ছিল, হলো না। ফেব্রুয়ারিতে হবে কিনা, সামনে রোজা, তাহলে কবে হবে? এই জিনিসটা দেখেন, যে জিনিসটা আপনার নিয়ন্ত্রণে নাই, আপনার নিয়ন্ত্রণে কিন্তু আপনি যদি জব সিকার হন, আপনার নিয়ন্ত্রণে শুধু আপনার পড়াশোনাটা। আপনি চাইলে সারাদিন পড়তে পারেন, আপনি চাইলে না পড়ে মুভি সিরিজ দেখতে পারেন, গেম খেলতে পারেন, আড্ডা দিতে পারেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করতে পারেন, হোয়াট এভার, আপনি কিন্তু যা খুশি করতে পারেন। এটাই আপনার স্বাধীনতা আছে, এখানে আপনার কিছু করার আছে। কিন্তু আপনি যদি সার্কুলার কবে হবে, এই সার্কুলার হচ্ছে না কেন, তারপর পরীক্ষা হচ্ছে না কেন, প্রিলি হয়েছে রিটেন হচ্ছে না কেন, 45-এর রিটেন দিয়ে রাখছি, 1 বছর পার হয়ে গেছে, এখনো রেজাল্ট কেন হচ্ছে না, এগুলা নিয়ে যদি প্যানিক হন, এগুলা কি আপনার আদৌ কিছু করার আছে? এগুলা যেটা আপনার নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে ভাই প্লিজ প্যানিক হবেন না। ইনশাল্লাহ হয়তো কোনো সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে অনেক বেশি ডিলে হচ্ছে পরীক্ষাগুলো, কিন্তু আপনার দায়িত্ব, আপনার যে দায়িত্বটা, সেটা আপনি পালন করে যান। পরীক্ষা আজ বা বিকাল হবে। আরেকটা জিনিস, এইটার কারণে হয়তো আপনারা আরো প্যানিক হয়ে যান যে অমুক গ্রুপে ভাই বললো যে 29 জানুয়ারি পরীক্ষা, তমুক গ্রুপে বলছে 7 ফেব্রুয়ারি অমুক পরীক্ষা, তো কিন্তু হচ্ছে না তো ভাই। এখন এই আপডেট গুলো কেন এত সিরিয়াসলি নেন? এখন আমার তো মনে হয় এটা যে অনেকে আপডেট দিয়ে আপনাকে স্টুডেন্ট আনার জন্য এটা করে, যে আমি যদি এইটা মানুষের মধ্যে ঢুকাইতে পারি যে এখন থেকে 1 মাস পর এই এই ভাইটাল এক্সামটা হবে, তাইলে হয়তো স্টুডেন্ট আসবে ভর্তি হওয়ার জন্য, আমার কোর্স কেনার জন্য, অমুক তমুক। তো এই জিনিসটাতে এত মাথা ব্যথা করার তো দরকার নেই। আপনি যদি হ্যাঁ শুনেন যে হ্যাঁ এখন থেকে 1 মাস পর পরীক্ষা হতে পারে, ওইভাবে আপনি আপনার প্রিপারেশন নেন। আর অলওয়েজ আমি যেটা বলি যে যখন কোনো পরীক্ষা আসন্ন হয়, পরীক্ষা আপনার দরজায় টোকা দেয়, ওই পরীক্ষা কেন্দ্রিক ভালোভাবে পড়াশোনা করুন। ওই পরীক্ষা রিলেটেড, ধরেন সামনে যদি আপনার 47 বিসিএস প্রিলি হয়, তাহলে আপনার কাজ হবে 10 থেকে 46 বিসিএস প্রিলির প্রশ্ন একদম তুলোধনা করে ফেলা, ব্যাখ্যা সহ একদম যা প্রশ্ন আছে সব একদম মানে মুখস্থ করে ফেলা, খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়ে ফেলা। আপনার সামনে ব্যাংকের পরীক্ষা, তাহলে ব্যাংকের প্রশ্নগুলো আপনি পড়ে ফেলেন। মানে আপনার সামনে যে পরীক্ষা থাকবে, ওই পরীক্ষা রিলেটেড বিগত বছরের সব প্রশ্ন খুব মনোযোগ দিয়ে সলভ করেন। সেই পরীক্ষা কেন্দ্রিক মডেল টেস্ট দেন প্রচুর, সেগুলো ব্যাখ্যা সহ পড়েন। এই কাজটা কন্টিনিউ করেন, পাশাপাশি আপনি আপনার সাবজেক্টে পড়াশোনা করেন। মানে আপনার দায়িত্ব যেটা, আপনি জব সিকার, আপনার দায়িত্ব শুধু আপডেট নেওয়া না যে অমুক অমুক তারিখে পরীক্ষা হলো না কেন, অমুক তারিখে হবে না কেন। এই জিনিসগুলো তো আপনার ভাবার, আপনার কাজ পড়াশোনা করা। এখন পরীক্ষা আজকে হোক, 1 সপ্তাহ পর হোক, পরীক্ষা তো হবেই। তো যখন পরীক্ষা হবে তখন তো আপনি জানতেই পারবেন। শুধু আগ বাড়িয়ে বারবার আপডেট নিয়ে মানে নিজের মাথায় তো এত প্রেশার নেওয়ার কিছু নেই। সো যারা জব সিকার আছেন, তারা নিয়মিত হচ্ছে পড়াশোনা করেন। আপনার পক্ষ থেকে কোনো, নিজের কাছে ভাই নিজে অপরাধী হইন না। নিজের পড়াশোনায় যখন ফাঁকি দিচ্ছেন তখন আপনি নিজের কাছে অপরাধী। শুধু হ্যাঁ ওই সার্কুলার হচ্ছে না, এই পরীক্ষা পরে হবে, থাক এখন পরে কি করবো। আপনার দায়িত্বটা আপনি পালন করে যান, তাহলে ইনশাল্লাহ ভালো করবেন। অনেক অগোছালো বকবক করে ফেললাম হয়তো। তো আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে, যদি আপনার মনে হয় যে আমি একটু কথা বললে, একটা ভিডিও করলে, বা আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু শুনলে আপনার উপকার হবে, তো সেই বিষয়টা কমেন্টে জানাতে পারেন। আপনি পার্সোনালি কোনো কিছু শুনতে চাইলে আমাকে মেসেজ করতে পারেন বা পেজে মেসেজ করতে পারেন যে কোন বিষয়ে আপনি শুনতে চান বা কোন বিষয়ে পরামর্শ নিতে চান, যে এই জিনিসটা ভাই আপনি কিভাবে পড়ছেন, এই জিনিসটা তো আমার মাথায় ঢোকে না, এটা কিভাবে আগাইলে ভালো হয়, সিলেবাসটা শেষ হচ্ছে না, এই বইটা অনেক বড়, এটা কিভাবে শেষ করা যায়। ঠিক
ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন বা পেজে মেসেজ করতে পারেন। পেজ আর আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।